অরণ্য তীক্ষ্ণ দৃষ্টিতে চারিপাশে তাকায়, আবারও ভালো করে রিহানের হাতের দিকে তাকায়। দুই হাত খালি, আস্তে করে নিজের পকেট থেকে ঘড়িটা বের করে। ঠোঁটে ঝুলছে খস্য ম মুক্তা হাসি। অনেক দিনের ক্রুদ্ধ এই পরিবারের মানুষগুলোর প্রতি। পাশে সোফায় মুহিতকে বসে থাকতে দেখে ক্রোধের তারা চিহ্নগুণ চলসে উঠে। মনে পড়ে যাচ্ছে একটা চঞ্চল কিশোরীর কথা। রিনিনে তার হাসির শব্দ কানে বেজে যাচ্ছে। এত কিছুর মাঝেও চোখ জ্বলে ওঠে। পিছন থেকে কারো গমগমিয়ে হাঁটার শব্দ পেয়ে সবাই পিছন তাকায়। বীর আসছে, এক হাত পকেট, অন্য হাত চুলে। ব্লু আইস ঝলমল করছে, মসৃণ সিল্কি চুল কপালে এসে পড়ছে। জিম করা বডি, হাঁটা মাঝে অভিজাত্যের ছোঁয়া, যেন অন্ধকারে আলোর মতো তার আবির্ভাব। বীর এসে সোজা বসে রিহানের পাশে। একবার তাকায় রিহানের দিকে, প্রায় এক হাসি ছুড়ে দেয়। এমন পরিস্থিতিতে বীরের এমন কাজে অন্য কেউ হলে হয় ও বিভ্রান্ত হয়ে যেত, কিন্তু রিহানের মাঝে কোনো হেলদোল নেই। ঝুলছে এমন এক হাসি, যা গভীরভাবে পর্যবেক্ষণ না করলে বোঝাই যায় না। রিহানের দৃষ্টি সোজা অরণ্যর উপর অপেক্ষা, কখন প্রশ্ন করবে। মিস্টার রিহান তালুকদার, আপনার ঘড়ি করি? হাতে তো দেখছি না। মুখ ফুটে হাসে এবার রিহান। টচুকু করে বীরের দিকে তাকায়। অরণ্যর সাথে সাথে বীরও অপেক্ষা করছে রিহানের জবাবের। নেই। রিহানের সোজা সাপটা জবাব। এমন কথায় মুক্তা চারিদিকে কানাঘুষা শুরু হয়। একটু আগে নিউজে দেখিয়েছিল তারা চিহ্নসের হাতের মাঝে একটা ঘড়ি পাওয়া গেছে। আর সেই দুইটা ঘড়ি এখনো পর্যন্ত দুইজন ব্যক্তি নিয়েছে। একজনের তো আছে, তাহলে কি রিহান নি রুহিভ অন করল চোখে ছেলের দিকে তাকায়। শাড়ির আঁচল মাথায় নেই, গড়িয়ে যাচ্ছে ফ্লোরে। না চাইতেও মনের মাঝে চিন্তা আসছে। তার ছেলের হাবভাব দেখে বুঝেছে ভীষণ রকম চতুর ছেলে। এক কথায় ঠান্ডা মাথায় খুনি। রিহান হসন্ত লোভ চোখে মায়ের দিকে তাকায়। মায়ের কান্না মাখা চোখ তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। মুখ ফিরিয়ে নেয়। এটা কি আপনার? নিজের ঘড়িটা এগিয়ে দেয় অরণ্য। রিহান সেটা ছুঁয়েও দেখেন না। এক লাখ থিমে তারা চিহ্ন ফেলে দেয় মিনি টেবিল থেকে ফ্লোরে। রিহানের এমন কাজে সবাই হতভম্ব। বীরের কপালে বাজ পড়ে। রিহানের মতিগতি বুঝতে পারছে না। চাইছে কি সে? হোয়াট দা হেল, এটা কেমন বিহেভিয়ার? আপনাকে ঘড়িটা দেখার জন্য দিয়েছিলাম। সো হোয়াট? অন্যের ইউজ করা জিনিস স্পর্শ করতে না লাগে আমার। আপনি কি গুড়িয়ে পেঁচিয়ে বলতে চাইছেন এটা আপনার ঘড়ি না? রিহান মাথা ঝাঁকায়। বরফের মতো শীতল কণ্ঠে বলে ওঠে, আই লাইক ইট। তোমার বুধ হসন্ত ধীমত্তা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু সেটা ভুল জায়গায় অ্যাপ্লাই করে ফেলেছ। ঘড়ি আমার কাছে আছে, এটা আমার ঘড়ি হওয়ার প্রশ্নই ওঠে না। তাই নাকি মিস্টার রিহান তালুকদার? ও আপনার ঘড়িটা একটু দেখান। হান হেসে ঠোঁট জোড়া গোল করে বীরের দিকে ছুরি মারে এক প্লেইং কিস। রিহান উঠে বীরের দিকে যায়। ঠান্ডা চোখে তাকায়, আস্তে করে হাত থেকে ঘড়িটা খুলে নেয়। এই যে আমার ঘড়ি, প্রমাণস্বরূপ আমার নামের অর্ডার ফর রিহান। খোঁজ নিয়ে দেখতে পারেন, এটা আমার ঘড়ি। ঘড়ি আপনারটা আর এটা সেম হলেও একটু পার্থক্য আছে। সব এক হলেও ঘড়ির মাঝে ছোট দুইটা নামের অক্ষর থাকে। আমি সেটা নিজের নামেই নিয়েছিলাম। বিস্ময়ের চোখ বড় বড় হয়ে যায় সবার। এটা যদি রিহানের ঘড়ি হয়, তাহলে বীরের ঘড়ি কোথায়? হিংতারা চিহ্নস্র চোখে তাকিয়ে আছে বীর। মনের মাঝে ভয় খুঁড়ে খাচ্ছে। তবে কি কোনো কিছু ভুল হয়ে গেল? রিহান কাউকে কিছু বলার সুযোগ না দাও। হ্রস্ব ইকার পকেট থেকে আর একটা ঘড়ি বের করে এগিয়ে দেয় বীরের দিকে। ঘড়ি দেখে চমকে যায় বীর। এটা তার ঘড়ি। বড় বড় অক্ষরে লেখা আছে, সাথে পাশে ছোট একটা টিক, যা লাভ শেপের মাঝে। গলা কাঁপে, বীরের কাপা হাতে ঘড়ি হ্রস্ব ইকার হাতে পড়ে। বুঝতে পারে ভুল করে ফেলেছে সে। অতিরিক্ত তাড়াহুড়ায় রিহানের ঘড়ি পড়ে ফেলেছে। অরণ্য কিছুই বুঝতে পারছে না। একবারের ঘড়ি তো আর একবারের ঘড়ি হচ্ছে কি? দুইজনের ঘড়ি থাকলে খুন করেছে কে? বুঝতে পারছেন না মিস্টার অরণ্য চৌধুরী? আমি ক্লিয়ার করে দিচ্ছি, কালকে ভুল করে আমাদের দুই ভাইয়ের ঘড়ি চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানে আমরা কেউ আপনার আসামি না। এখন আপনি সম্মানে যেতে পারেন, নয়তো গাড় ধাক্কা দিয়ে কিভাবে বের করতে হয় আমার জানা আছে। অপমানে মুখ ভোঁতা হয়ে যায় অরণ্যর, কিন্তু তার কাছে সন্দেহ রয়ে যায়। এই পরিবারে গন্ডগোল আছে। ভারী চোখে একবার মুহিদের দিকে তাকায়। একদিন সে এই পরিবারের মানুষটাক আর দেখে নিবে। তার খুব যত্নের সঙ্গে গড়ে তোলা মানুষটাকে ভাঙার কারিগর এই লোকটা। যেমন এসেছিল তেমন বেরিয়ে যায়, নতুন প্রমাণ খুঁজতে হবে। ইতিমধ্যে উপর মহল থেকে চাপ দিচ্ছে। এত বড় একটা ব্যবসায়ী খুন হয়নি। এখনো পর্যন্ত খুতারা চিহ্ননিকে উদ্ধার করতে পারল না। অরণ্য বেরিয়ে যেতেই রিহান বীরের কানে কানে ফিসফিস করে বলে ওঠে, কি ভাই, একটুর জন্য লিজাটা গলায় এসে গিয়েছিল তাই না? ফ্লাইং ভালো ছিল, কিন্তু প্লেয়ার এই খেলায় আগে থেকে ফাঁকা প্রকট। এত সহজে তাকে হারানো যাবে না। যেখানে ঘড়ির কোম্পানির মালিকটায় আমি, সেখানে 30 মিনিটের মাঝে সেম ঘড়ি ব্যবস্থা করা কোনো ব্যাপার না। মিনিটের মাঝে সত্যকে মিথ্যে বানাতে আমার দেরি হয় না ভাই। ঘড়িটা আমারই ছিল, এবার যা কিভাবে কি প্রমাণ করবি। রিহানের কথায় ক্রোতারা চিহ্নতে ফেটে পড়ে বীর। এত কষ্টের ফ্লাইং নষ্ট হয়ে গেল।
অনেক বেশি দ্রুত রিহান তালুকদার, সেটা তার আগে বোঝা উচিত ছিল। রিহা নরশিস বাজাতে বাজাতে বেরিয়ে যায়। বাড়ি যেতে হবে, কিছু হিসাব বাকি আছে। তালুকদার বাড়ি, নিজের রুমে অনেক আরামে ঘুমাচ্ছে তেজু। অনেক বছর পর এই শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। রিহান ধীরে ধীরে দরজা খুলে ঢোকে। শান্ত চোখে তাকায় রুই মায়া ভরা মুখে। সেটা এখন চাঁদের আলোয় ঝলমল করছে। হিংসা হয় খুব, দেরি না করে জানালার পর্দা টেনে দেয়। যে সব রিলে এখনও তার স্পর্শ বিচরণ করেনি, সেই সব রিলে কি করে তার আগে চাঁদের আলো বিচরণ করবে। এটা সে হতে দিবে না। নিঃশব্দে গিয়ে তেজুর পাশে বসে একটু হেলে মুখের উপর শুকে কপালের কাটায় থাকে চুমু খায়। এই চিহ্ন তৈরি করার মালিক সে। শাস্তি দিয়েছিল একটা ছেলের সাথে ধাক্কা খা, ওয়ার শাস্তি। চুমু দিয়ে ঠোঁটটা তেজুর কানের পাশে নিয়ে যায়। তেজ, আমার তেজ, কত বছর পর তুই এই শান্তির ঘুম দিচ্ছিস জান। কথা দিচ্ছি আজ থেকে প্রতিদিন এমন শান্তির ঘুম দিবি। ফিসফিস করে বলে, কথা ভারী কিন্তু গম্ভীর স্বরে বলে। নিজের সবটা দিয়ে রিহান চেষ্টা করে নরম করে কথাটা বলার, কিন্তু তার ধারা হয় না। এই মায়াবো মুখে তাকাতে ঠোঁট কাঁপে, সাথে বুকের মাঝে অস্থির অনুভব করছে। রিহান তালুকদার সামান্য এক মেয়ের পাশে খেসতে কাঁপছে। মানুষ শুনলে হাসবে, যাকে সবাই ভয় পায় তার আজ ভয় লাগছে। কেউ জেগে যাওয়ার ভয় পাচ্ছে। ঘুমের মাঝে কানের পাশে গরম নিঃশ্বাসের অস্তিত্বের আভাস পাচ্ছে তেজু। ঘুমের রেশ এত ভারী যে চোখ খুলতে পারছে না। খুব করে অনুভব করছে কারো মায়া ভরা স্পর্শ। কত বছর পর কেউ তাকে এত মায়া নিয়ে যত্ন সহকারে কপালে আদর দিল। দেখতে ইচ্ছা করছে সে ব্যক্তিকে। রিহান কাপা কাপা হাতে তেজুর জামা উপরে তোলে। জামা পরে উঠতেই দেখতে পায় লম্বা এক দাগ। উদ্ভূতভাবে তার চোখ জ্বলে ওঠে। গ্যাংস্টার রূপে তার রাজ্যে সবাই জানে রিহান তালুকদার মানে এক পাতারা চিহ্নসান লোক, যার মাঝে মন নেই, হৃদয় নেই, কোনো অনুভূতি নেই। কিন্তু এটা তবুল, তার ছোট একটা মন আছে, অনুভূতি আছে, যা এই মেয়েকে ঘিরে। সেখানে কারো প্রবেশ নিষিদ্ধ, তাই তো কেউ বুঝতে পারে না। রিহান হাত দিয়ে জায়গাটা ছুঁয়ে দেয়। কামতারা চিহ্ন ধরে চোখ থেকে টুক করে গড়িয়ে পড়ে হ্রস্বলি কার স্টিল ফোটার মতো এক বিন্দু পানি কাঁপতে থাকা ঠোঁট দিয়ে চুমু দেয় সে স্থানে। এটা সেই চিহ্ন যা তার তেজ নিজের সম্মান তারা চিহ্নতিত্ব রক্ষা করার জন্য নিজেই তৈরি করেছিল। নিজের সম্মান বাঁচাতে একবারও মৃতারা চিহ্নতত্ত্বর মতো জিনিসকে কবুল করতে দুইবার ভাবেনি। সেই স্থানে হাজারো চুমু দিয়ে ভরিয়ে দেয়। তেজু সব অনুভব করছে, হাজার চেষ্টা করছে চোখ খুলতে, সে দেখতে চায় কে এই ব্যক্তি, কিন্তু পারে না। ঘুম পড়ি তাকে জেগে ধরেছে। রিহ আকারনর শেষবারের মতো কানের কাছে চুমু খেয়ে তেজুর উদ্দেশ্যে বলে ওঠে, বউ জান, একদম এই জামাই জানকে ভুল বুঝবি না। মনে রাখবি আমি সব কিছু তোর ভালোর জন্য করছি। তোকে তোর নামের মতো হয়ে উঠতে হবে। খুব শখ আমার দেওয়া নামে তোর রূপ দেখার। শরীরে দেখি খুব চর্বি এসে গেছে তোর। আমি না তাকায় জানি না কত লেছিস তুই। উচ্ছতা উচ্ছিল্য ভরা এমন কথায় হাতে থাকা পাউরুটি পড়ে যায় তেজুর। কান্নাগুলো গিলে নেয়। এই 4 দিন অনেক ভালো ছিল, আজ থেকে আবার শুরু এই তারা চিহ্ন যন্ত্রণা। মুখ কালো করে পাউরুটিটা রেখে কিচেনের উদ্দেশ্যে হাঁটা দিলেই রুহি হাত ধরে নিজের দিকে টেনে মুখ চেপে ধরে। আর এক হাতে চুলের মুখ কি শক্ত করে ধরে ক্রোধ নিয়ে বলে, সব মুখটাকে এমন অন্ধকার রাখবি, তোর খুশি মুখ দেখলেই আমার ভিতর জ্বলে। ইচ্ছে করে এসির ছুপ রে মা তারা চিহ্নরতে। আমার ভাইমা রাগেছে, একটু দেখতে যাসনি? খুব খুশি তাই না? কেমন আনন্দে নেচে বেড়াচ্ছিস? পা আমি অঙ্গে দিব। কথাগুলো বলেই ধাক্কা মারে। রুহির কণ্ঠে যে অপমান আর ক্ষোভ তা বাতাসে টা ভেদ করে ছড়িয়ে পড়ে তেজুর সাদা মুখটা পাল্টে লালবর্ণ ধারণ করে। সোজা গিয়ে পড়ে টেবিলের কোনায়, কপালে ব্যথা পায় হাত দি। তেই তরল কিছুর আবাস পায়। সামনে এনে দেখে তারা চিহ্নত। দাঁত চেপে সহ্য করে, ভাবেনি আজ বড় মা চলে আসবে। তাই তো একটু টেবিলে বসে আয়েশ করে জ্যামে পাউরুটি খাচ্ছিল। সকাল থেকে বাড়ির সবার জন্য নাস্তা বানিয়েছে। খিদে লাগায় একটু মুখে দিচ্ছিল, তার মাঝে এমন কথা। তেজু চুপচাপ উঠে যায়। টক টক শব্দে সামনে তাকিয়ে দেখে রিহান তালুকদার আসছে, যে কিনা তার নামে মাত্র স্বামী। এতক্ষণ যতটা ভয় পেয়েছে, এখন আরো বেশি ভয় পায়। ওকার টবেলার কথা মনে পড়ে যায়। কত রকম ভাবে অত্যাচার করেছে। পা কাঁপছে, হৃদয়টা যেন গলায় আটকে রি লাগানো। তাড়াতাড়ি করে উঠে কিচেনের উদ্দেশ্যে চলে যায়। সিঁড়িতে দাঁড়িয়ে সব দেখেছে রিহান। ভীষণ রেগে যায়। ধুমধাম পা পেলে টেবিলে গিয়ে বসে। প্রথম ভারের মতো লোক সমক্ষে তেজুর নাম ধরে ডাকল, আন্ডারস্কোর তেজ, গরম গরম কফি নিয়ে আয়, আমার জন্য খিদে পেয়েছে। এমন চিৎকারের রুহির সাথে তেজুও চমকে ওঠে। তেজ নামটা বারবার কানে যে এই জীবনে নিজের থেকেও বেশি এই নামটাকে না করে। কেন এই লোকটা তাকে তেজ বলে ডাকে? কেন ডাকছে তাকে? সে তো নিজেই তার সামনে যেতে চায় না। আন্ডারস্কোর আমার ছেলে কি বলেছে শুনিসনি? এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি সাজিয়ে রাখার জন্য ঘরে রেখেছি? তাড়াতাড়ি কফি দিয়ে আয়। দীর্ঘশ্বাস ফেলে তেজু কফি আগে থেকে বানানো ছিল। একটু রং করে কাপে ঢেলে নেয়। হাজার ইচ্ছা না থাকে সত্ত্বেও পা বাড়ায়।
বীর মোবাইল হসন্ত ক্রোল করতে করতে সামনে তাকায়। খোলা চুলে এগিয়ে আসছে তেজু। হাতে কফি থাকার কারণে মাথা থেকে পড়ে যাওয়া ওড়না ঠিক করতে পারেনি। সেইভাবে আসে, নিচের দিকে তাকিয়ে এগিয়ে দেয় কাপটা। মাথা খারাপ হয়ে যায় রিহানের। তার মুখে কি মুখ কয়লা লেগে আছে। তাকানো যায় না। কিছু না বলে কাপটা হাতে নিয়ে রং কফি মুখে নেই। অতিরিক্ত গোল মচিল কফিটা। তেজু চমকে যায়। মানুষটার কি অনুভূতি নেই এমন রং কফি কিভাবে মুখে নিল। কিন্তু রিহানের সহনশীলতা নেই। আন্ডারস্কোর আম্মুজো লে যাচ্ছে, মরে যাচ্ছি, পানি পানি, দয়া করে কেউ ঠান্ডা পানি দাও। তেজু চিৎকার করছে। লে যাচ্ছে বুক। গরম পুরো কফিটা তার দিকে রেমে তারা চিহ্ন রেছে রি। আকার বাচ্চাদের মতো ফ্লোরে বসে কান্না করছে। কখনো হাতে ফু দিচ্ছে, কখনো নিচু হয়ে বুকে। মনে হচ্ছে কেউ শরীরে সিট ঢেলে দিয়েছে। আন্ডারস্কোর হোয়াট দ্য হেল। এটা কি কফি বানিয়েছিস? এটা শরবত নাকি কফি? বন্ধ কর তোর ফাতারা চিহ্নকিং নাটক। কথা কানে যায় না তেজুর। সে তো নিজের ব্যথা সারাতে ব্যস্ত। মা বলে কান্না করছে। লোকটা মিথ্যে বলে তার উপর কফি রেমার লোক। কপি তো রং ছিল। রুহি কিচেন থেকে সব দেখে মুচকি হাসছে। তার মধ্যে তেজুর চিৎকারে বীর দূরে আসে রুম থেকে। আস্তে আস্তে দেখতে পায় বীরের চোখের ভেতর ঝরে পড়া উদ্বেগ। পা তারা চিহ্ন বলের মতো কান্না করছে তার তেজুরানি। অজান্তে বুক কেঁপে ওঠে। পাশে এসে কাপার তেজুর শরীরে কফি দেখে সব বুঝে যায়। তাড়াতাড়ি করে তেজুর হাত ধরে ওঠায়। কোলে নেওয়ার সাহস হয় না। হাতটা ওলা হয়ে আছে। সমুদ্রের মতো ডাগর চোখগুলো নিয়ে তাকিয়ে আছে তার দিকে। আন্ডারস্কোর ভায়া পানি দাও না, খুব ব্যথা হচ্ছে, জ্বলে যাচ্ছে, একটু শান্তি দাও না আমাকে। এমন কথায় চোখ জলজল করে বীরের। হাত ধরে উপরের রুমে নিয়ে যায়। রুমে ঢুকিয়ে তেজুকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। স্থানে পানি দেওয়ার জন্য। তেজু ওয়াশরুমে একারই একটা টাওয়াল নিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে। জল পড়ার শব্দ নীরবতার ভেতরে তেজুর শ্বাসের লয়ে ধীরে হালকা হয়। বুকের মাঝে সম্ভব হয়ে আছে। ঠান্ডা পানিতে একটু শান্তি লাগে। তাও ফুফিয়ে কেঁদে যায়। দরজার বাইরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে বীর। বাইরে থেকে বীর সব বুঝতে পারে। তার তেজুরানি ভালো নেই। নিজের দুই হাত দিয়ে মুখটিকে বাচ্চাদের মতো ফুফিয়ে কেঁদে ওঠে। সে কিভাবে বাঁচাবে তার এই পবিত্র ফুলটাকে? এই ফুল এখানে থাকলে তার সতেজ হারাবে। বারবার হাতের হয়ে যাওয়া অংশটা মনে পড়ে। একসময় রুম থেকে বেরিয়ে দাদুকে ডেকে নিয়ে আসে। 20 মিনিট পর তেজু বেরিয়ে আসে। কিছুটা কমেছে, তাও আছে। বেরিয়ে দেখে দরজার পাশেই দাদু আর ভাইয়া দাঁড়িয়ে আছে। ভালোবাসার মানুষগুলোকে দেখে আহ্লাদি হয়ে ওঠে। ঠোঁট ফুলিয়ে আবারও কেঁদে ওঠে। ভালোবাসার মানুষগুলোর কাছে একদম বাচ্চা হয়ে যায়। নিজের ইমোশন লুকিয়ে রাখতে পারে না। কাসফিয়া জড়িয়ে ধরে বীর ওষুধটা দাদুর হাতে দেয়। আন্ডারস্কোর দাদু, আমি 5 মিনিট পর আসছি, তুমি তেজুরানিকে ওষুধ দিয়ে দাও। বীর বেরিয়ে যায়। কফিটা আপত্তিকর জায়গায় পড়েছে। সে থেকে গিয়ে অস্বস্তিতে ফেলতে চায়নি তেজুরানিকে। কাসফিয়া তেজুকে বিছানায় শুয়ে দেয়। হালকা হাতে ফু দিয়ে যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দেয়। ভাগ্য ভালো ফুসকা পড়েনি। টুকটুকে হয়ে তো ভেসে উঠেছে। 10 মিনিট পর হ্রস্বই কারো আসে। নক করে রুমে ঢুকতে দেখে দাদুর কোলে ঘুমিয়ে আছে তেজু। শান্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে যায়। তেজুর পাশে দাদুর হাঁটুতে মাথা দিয়ে শুয়ে পড়ে। নীরব চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে বীরের। মানুষ বলে ছেলে মানুষ কাঁদে না, কিন্তু এটা তো ভুল। এই বীর 10 বছর ধরে এই একটা মেয়ের জন্য হাজারো চোখের পানি বিসর্জন দিচ্ছে। নিজের প্রিয় মানুষকে চোখের সামনে কষ্ট পেতে দেখলে কেমন লাগে একমাত্র সেটা বীর জানে। মাঝে মাঝে নিজে কেই শেষ করে দিতে ইচ্ছা করে। কেন পারে না সে সব ঠিক করে দিতে? তেজু ঘুমিয়ে আছে। কাসফিয়া দুইজনের মাথায় হাত বুলিয়ে আস্তে করে বলে ওঠে, আন্ডারস্কোর খুব ভালোবাসিস, তাই না? আন্ডারস্কোর নিজের থেকেও বেশি। একবার বললে হাসতে হাসতে যা, নটাই দিয়ে দিব। কথা শেষ করে এতক্ষণের নীরব কান্নাগুলোর শব্দ হয়ে বেরিয়ে আসে। আন্ডারস্কোর দাদু, তুমি আমাকে হারা ভাবছো তাই না? একটা ছেলে বিবাহিত মেয়ের জন্য কান্না করছে। আমাকে খারাপ মনে করছো? আমার ভালোবাসাকে নিশ্চয় খারাপ উপাধি দিচ্ছ। আন্ডারস্কোর উহু, তোর ভালোবাসা পবিত্র। তোর ভালোবাসা একটু বেশি পবিত্র। একদম স্বচ্ছ জলের মতো, যেখানে কেউ কাক খুঁজে পাবে না। খারাপের ছিটে ফোঁটা নেই। তোর ভালোবাসাকে খারাপ বলার মতো স্পর্ধা আমার এখনো হয়নি দাদু ভাই। খুব আফসোস হয় সেই দিন কেন তোর সাথে বিয়েটা হলো না। দাদু, একটা কথা রাখবে? কষ্ট হলেও বল প্লিজ, তুমি এখানে থাকো। আজকে একটু আমার ভারটা অসহ্য করে নাও তেজুরা। নীর সাথে সাথে আমার ভীষণ লোভ হচ্ছে এইভাবে পাশাপাশি থাকতে। অনেক বছর শান্তিতে ঘুমায় না, আজকে একটু ওর পাশে ঘুমায়। তোমার বুড়ো বয়সের হাঁটুতে একটু ভর পড়বে। কষ্ট করে সহ্য করে নিবে। নিঃসংকোচ আবদার করে। আকুল চোখে তাকিয়ে রইল উত্তরের আশায়। কাসফিয়া মাথা নাড়ায়। ঠিক আছে, আজকে না হয় একটু কষ্ট করলাম। কাসফিয়ার বলতে দেরি বীরের আবাসে। চোখ বন্ধ করতে দেরি হয় না।
দুপুর 2টা। বীর তেজু উঠার আগে চলে এসেছে। তেজু একটু আগে উঠেছে। রুমে খাবার নিয়ে এসেছে রুবিনা আন্টি। দাদু খাইয়ে দিয়েছে। খাবার দেখে অনেক অবাক হয়েছিল তেজু। তার পছন্দের রোস্ট সাথে ইলিশ মাছ বেছে বাটিতে করে নিয়ে এসেছিল। পছন্দের খাবার হলেও তেজু খেতে পারেনি। শুকনো ভাত খেয়েছে 2 লোকমা। উদ্ভূতভাবে তার খাবারগুলোর প্রতি ঘৃণা লেগে গেছে। খাবার খাওয়া শেষ করে নিচে আসে প্লেট রাখতে। দাদু, বুড়ো মানুষ বারবার সিঁড়ি বেয়ে ওঠা ঠিক হবে না। রবিনা আন্টিকে ডাকলে বড় মা শুনলে হয়তো আবার যা নয় তা বলবে। তেজ চমকে যায় তেজ। পিছনে ফিরে দেখে রিহান ভাই সোফায় বসে মোবাইল দেখছে। দৃষ্টি তার মোবাইলে স্থির। তাহলে তেজুকে দেখল কি করে? বুঝতে পারল তেজু। তেজু ডাকটাকে সম্পূর্ণ অপেক্ষা করে। ঘুমাঘুমিয়ে হাঁটা দেয় কিচেনে যাওয়ার জন্য। আয় শোয়েব তেজ, আর এক পা তোর সামনে এগোলে পাকে কে আমি গেটের পাশে ঝুলিয়ে রাখব। উদ্ধৃতি চিহ্ন। আপনা আপনি থেমে যায় তেজুর পা। দাড়ি ঝংকার দিয়ে ওঠে সারা শরীর। এই লোকটাকে সে চেনে। যা বলবে সেটা করবে। সকালের কথা মনে পড়ে আরও বেশি ভয় পায়। পিছন থেকে সামনে ফিরে হাঁটা দেয় রিহানের কাছে। জি বলুন, খুব নম্রভাবে বলে তেজু। কিন্তু তার নম্র কণ্ঠের বিপরীতে শোনা গেল গম্ভীর তেজ মিশ্রিত একটি সুর। বসো, খাবার নষ্ট করা আমার পছন্দ না। তাই প্লেটের সব খাবার এখন শেষ করবি। খাস তো সেই অন্যের টাকায়। তাই টাকার মূল্য বুঝিস না। তাদের এই খাবার জোগাড় করতে কষ্ট হয়। শেষ কর সব। এর বিপরীত একটা কথা শুনতে চায় না। এত কথা শোনার পর কি কারো খাবারের মন মানসিকতা থাকবে? চোখ বন্ধ করে সাহস নিয়ে তেজু বলে দেয়, আমার খিদে নেই। ঠাস করে শব্দ হয়। হাতের মুখ আকার ইলটা তারা চিহ্ন ছড়ে রেছে রিহান। হাত চেপে ধরে তেজুর ব্যথার চোখ বন্ধ করে পেলেপু রে যাওয়া হাতে ধরেছে। এক কথা আমার 2বার বলা পছন্দ না। কসম তোর আর একবার বলতে হলে এই খাবার কুতারা চিহ্নকুরকে দিয়ে চেটে তোকে খাওয়াবো। এবার কি করবি ভেবে নে। বিস্ময়ে চোখে তাকায় তেজু। ভয়ে শুকনো টুক গিলছে। কুতারা চিহ্নকুর দিয়ে চেটে খাওয়াবে মানে? রিহান হাত ছাড়তেই প্লেট এগিয়ে আনে নিজের দিকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ছোট ছোট লোকমা করে মুখে দেয়। চোখে পানি, মুখে ভাত। উদ্ভূত সুন্দর লাগে রিহানের কাছে। রিহান চোখ প্রাকরে চোখে স্থিরভাবে তাকিয়ে আছে। 1 ঘন্টা ধরে 3 পিস ইলিশ মাছের টা বেঁচেছে এই মেয়ের জন্য। সেখানে এই মেয়ে তা খাবে না বলছে। এটা কি করে হয়? যেখানে নিজে মাছ খায় না, মাছ সম্পর্কে আইডি নেই, সেই মানুষটা এত কষ্ট করে মাছের টা বেঁচেছে। তা যদি কেউ হেলাফেলা করে তাহলে কিভাবে সহ্য করবে রিহান? 10 মিনিটের ভিতর তেজু সব শেষ করে এ কারণে বমি আসছে। বেশি খাওয়ার কারণে। তেজু নার চোখে তাকায়। এই জীবনে মানুষটাকে সে মাফ করবে না। ছোট থেকে কষ্ট দিয়ে আসছে। নিজের জীবনের চাইতেও বেশি না করে। বাটি নিয়ে চলে যায় কিচেনে। নিজের বউকে কখন পোকার কাঁদাবেন না। হাজারো রাম জাদা বসে আছে চোখের পানি মুছে দেওয়ার জন্য। পিছন থেকে নিজের শামীমের এমন কথায় ভ্রু কুঁচকে ফেলে রিহান। তাকিয়ে দেখে শামীমের চোখ সিঁড়ি দিয়ে আসা বীরের দিকে। বুঝতে পারে কেন কথাটা বলেছে। সেই রাম জাদাগুলোকে খুঁজে পিস পিস করে কে বুড়িগঙ্গা নদীতে ফেলব। কিচেনে এসে মি করে দেয় তেজু। কেন যেন মাছ ভাতগুলো তার পেটে থাকতে চাইছে না। মি করে শেষ পর্যন্ত চলে আসে। একটু শান্তি লাগে এখন তেজুর। সতর্ক, এই পার্ট তারা চিহ্নঘাত রেতন এবং ভয়ঙ্কর দৃশ্য রয়েছে। অনুগ্রহ করে যারা এই ধরনের বিষয়ে শুনে তারা চিহ্নস্থিতি বোধ করেন তারা শুনবেন না। তেজুর মাথায় তেল দিয়ে দিচ্ছে কাসফিয়ে। আকাল চৌধুরী কয়ে একদিন ধরে তেজুর মন অনেক ভালো ছিল। কারণ কারো মুখে তারা চিহ্ন কি অপায়া ডাক্তার শুনতে হয়নি। কিন্তু সকাল থেকে আবার শুরু হয়েছে। সাথে নামে মাত্র স্বামীর অত্যাচার। হাত আর বুকের দিকে তাকালে জলে টৈটম্বুর হচ্ছে চোখ। এই 5 দিন তেজুই যেন রাজত্ব করছে বাড়িতে। যদিও রান্না সে করছে কারণ এই বাড়ির মানুষরা নাকি কাজের মেয়ের হাতে রান্না খাবে না। আজকে বড় মা এসেছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। কারণ আরমান চৌধুরীর আজকে চট্টগ্রামের ভাষায় মেজবান সাথে ছোট করে পাতিয়া দিবে। নিজের বাড়ির লোকদের নিজে বলে নিতে এসেছে। না হলে ব্যাপারটা খারাপ দেখায়। এসেই শুরু করেছে নিজের হাতের মুখের অপব্যবহার। কথায় কথায় হাত তোলা। তেজুকে যেতে বলা হয়েছে। না চাইলেও যেতে হবে। একটু পর গোসল করবে, তাই মাথায় তেল দিয়ে দিচ্ছে। তেজু আকাশের দিকে তাকিয়ে উদাস সুরে বলে ওঠে, আন্ডারস্কোর দাদু ঘৃণা লাগে না আমাকে? নিয়ম অনুযায়ী দীর্ঘ কার তো তোমার বেশি না করা উচিত আমাকে। তাও এত ভালোবাসো কেন? হাত থেকে যায় কাফশিয়ার কুচকে যাওয়া চোখের পাতা ভিজে ওঠে। কান্না জোর করে থামানোর ফলে গলায় মুড়িয়ে যাওয়া চাপড়া উঠানামা করছে। নিবিড় আকার বেসব দেখছে তেজু। সে ভীষণ অবাক হয় এই মানুষটাকে দেখে। যেখানে সবার চেয়ে না বেশি, এই মানুষটা সবার থেকে বেশি আদরে রাখে। আন্ডারস্কোর তোর সৃষ্টিটায় তো আমার তারা চিহ্নতে না করি কিভাবে? ঝরঝর করে কেঁদে দেয় কাসফিয়া। অজানা ব্যয় অনেকদিন পর নাড়া দিচ্ছে। কান্না চেপে মুখের দিকে তাকায়। একদম মিলে যায় তার সাথে মুখটা। আন্ডারস্কোর আমি তো তাদেরও তারা চিহ্নত। তাহলে ওরা কেন না করে?
আন্ডারস্কোর চুপ কর দাদু ভাই। আমার যে শ্রীমন নেই এখন, কিভাবে সহ্য করব এসব। চুপ করে যায় তেজু, অজান্তে হেসে উঠে। ভাগ্যের কি খেলা। আন্ডারস্কোর ব্যথা কেমন এখন যা লা করে। আন্ডারস্কোর জ্বালা নেই, হাতে ব্যথা। সকালে চেপে ধরার ফলে হাতের ফুসকা গলে গেছে। বুকে ফুসকা পড়েনি। কাসফিয়া হাত সামনে নিয়ে আসে। তলাল হয়ে আছে জায়গাটা। ফুসকা গলে যাওয়ার কারণে খুবই অচ্ছিরি দেখাচ্ছে। ভালো করে তাকাতেই দেখে শরীরে ছাড়া কিছু নেই। হাতে, বুকে, কপালে, হাতের তালুতে, শরীরে আরো অনেক দাগ। যদি এই দাগগুলোর কোনোদিন হিসাব নেই, বাঁচতে পারবে কি তারা? তেজুর মুখের দিকে তাকিয়ে ভাবে, এই মেয়ে কি কখনো এসবের হিসাব নিতে পারবে? আন্ডারস্কোর কেন করছে সে এইগুলো? প্রশ্নটা করে মাথায় হাত লাগায়। তেজু নিবিড়ভাবে উদাস কণ্ঠে বলে উঠে, আন্ডারস্কোর জানি না, হয়তো সে ওর সবার মতো আমাকে কষ্ট দিতে ভালোবাসে। অন্যদিকে পুরনো একটা বাড়ি, চারিদিকে শেওলা ভরে গেছে। ভেপসা গরম, ভিতরে আলো বাতাস নেই বললেই চলে। তাও আকার মাঝে একটা চেয়ারের সাথে মুহিতকে বেঁধে রাখা হয়েছে। শক্ত করে বাঁধার ফলে হাতছি রে যাচ্ছে পিছনে। বুঝতে পারছে না তাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। কারো হাঁটার শব্দে সামনে তাকায়। কালো হুডি, কালো বুট, চুলে হাত বোলাতে বোলাতে আসছে রিহান। ভয়ে ডুব গিলে মুহিত। তবে কি ভাইয়া তাকে কিডন্যাপ করেছে? কিন্তু কেন? রিহান এসে সামনে আর একটা চেয়ার টেনে একদম মুখোমুখি দাঁড়ায়। মুখে আঙুল দিয়ে শীষ দিতেই শামীম আসে। আন্ডারস্কোর সব ব্যবস্থা হয়েছে শামীম। আন্ডারস্কোর ইয়েস বসো। যেটা বলেছেন ঠিক সেটা নিয়ে এসেছে। আন্ডারস্কোর গুড জব, এখানে নিয়ে আসো। আন্ডারস্কোর ওকে। শামীম চলে যেতেই রিহান মুহিদের মুখে হাত বোলাতে বোলাতে প্রশ্ন করে, আন্ডারস্কোর আচ্ছা এখন যদি তোর জীব কানকে ফেলি, সাথে চোখ লেঙায়, তুই কি কষ্ট পাবি? মুহিত কেঁদে দেয় ভয়, শরীর অসম্ভব কাঁপছে। বুঝে গেছে তার সাথে খারাপ কিছু হবে। তার ভাই অঙ্কর খুব। আন্ডারস্কোর ভাইয়া প্লিজ, এইবারের জন হসন্ত মাফ করে দাও। জানি না কি করেছি, কিন্তু এতটুকু জানি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। রেগে যায় রিহান, নিজের সর্বশক্তি দিয়ে কপাল ভরভর সিমারে। কেমন তারা চিহ্ন ইকোদের মতো করে গাল নাড়ায়। সেকেন্ডের মধ্যে এক আর চুল টেনে ধরে চেয়ার সহ নিজের দিকে টেনে নিয়ে আসে। আন্ডারস্কোর ভুল না পাপ করেছিস, এটার ক্ষমা নেই। আমার সামনে আমার জিনিসের উপর বাজে নজর দিয়েছিস আজকে। তোর এই চোখ আমি রাখবো না। এই জিভ দিয়ে লালা পড়ছিল তখন, তাই না? যখন আমার তেজকে ওড়না ছাড়া দেখেছিস, খুব আনন্দ পাস আমার তেজুর হায়ত্তের চিৎকার শুনে, তাই না? চমকে যায় মুহিত। তার মানে তেজুর কারণে আজ এই অবস্থা। মাথার উপর চাপ দিতেই সকলের কথা মনে পড়ে। সকালে যখন বড় মা তেজুকে কামা রে, তখন রথিকেও করোনা পড়ে যায়। তখন রসার সাথে তেজুর বুকের দিকে তাকিয়েছিল। তবে কি সেটাই ভাইয়া দেখে ফেলল? কিন্তু তাতে ভাইয়ার কি যায় আসে? ভাবনার মাঝে শামীম আসে। একটা ছোট টেবিল, তার উপর সুন্দর করে সাজানো কাঁচি, শুটার, আইসপে, কুলাম, ছোট ছোট ছুরি, সাথে সাদা নাতারা চিহ্ন যা চকচক করছে। ছোট একটা লোহা একপাশে, একদম কোনা। এসব দেখে মুহিত বাচ্চাদের মতো কান্না করে। আন্ডারস্কোর আরে রে ভাই আমার কান্না করছিস কেন? তার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তাকে ছাড় দেয়নি। তোকে ছাড় দিব ভাবলি কি করে? আমার জিনিসে জ্বর দেওয়ার আগে আমার সাতারা চিহ্নস্তি সম্পর্কে মনে রাখা উচিত ছিল। শামীম আন্ডারস্কোর জি বসো। আন্ডারস্কোর নাইতারা চিহ্ন ফোটা দে। রিহানের কথায় শামীম চকচক করা নাইফটা এগিয়ে দেয়। সেটা হাতে নিয়ে হু হেসে ওঠে রিহান। নাইতারা চিহ্ন ফোটা দেখতে দেখতে সামনে এগিয়ে মুহিদের দিকে ঝুঁকে। আন্ডারস্কোর শুন ভদ্র বাচ্চা হয়ে থাকবি। একদম নুক্তা আকার চড়া করবি না, নয়তো কাজ করতে আমার অসুবিধা হবে। চুপ করে থাকবি না, একদম জোরে জোরে চিল্লাবি যাতে আমি তৃপ্তি পাই। রিহান কথাগুলো বলে মুহিদের একটা কান ধরে। আন্ডারস্কোর প্লিজ ভাইয়া, না না আহা। চোখের পলকে একটা কানকে টেনিয়ে ফেলেছে। রতারা চিহ্নতে ভরে যাচ্ছে কানের পাশ দিয়ে। কেমন তারা চিহ্ন অচ্ছিরি লাগছে। তাতে রিহান বা শামীমের কোনো হেলদুল নেই। 14 বছর ধরে এই কাজগুলো তারা করে আসছে। এই লাইনে এইগুলো নতুন না। কত তারা চিহ্নটাছি তারা চিহ্নরা করেছে, হিসাব নেই। রিহান একটা নকেটে শান্ত হতে পারে না, ক্যাচ করে আর একটা কান কেটে ফেলে। কাটা মুতারা চিহ্ন রোগীর মতো ছটপট করছে মুহিত। সেটা দেখে আনন্দে পেটে পড়ছে রিহান। আন্ডারস্কোর এই কান দিয়ে আমার অসহায় তেজ। এক আর চিৎকার কান্নার শব্দ শুনে আনন্দ করতে, তাই না? আজ থেকে সেই কানগুলোই নেই। কথা শেষ করে শামীমের দিকে শান্তভাবে তাকায়। চোখের ভাষা বুঝে যায় শামীম ছোট টেবিল থেকে আইস স্পেকুলাম সাথে ছোট লোহাটা নিয়ে আসে, যার এক পাশে একদম কোনা। রিহান বাঁকা হেসে এক হাতে লোহা, অন্য হাতে আইস স্পেকুলাম দিয়ে চোখের পাতাগুলো ধরে রাখে, অন্য হাতে ঠাসো করে চোখে ঢুকিয়ে দেয় লোহার এক পাশের কোনাটা। আন্ডারস্কোর আহা আম্মু,
আমি পারছি না, আমাকে মেতারা চিহ্ন রে ফেলো, মেরে ফেলো আমাকে। যতারা চিহ্ন যন্ত্রণায় কাতারা চিহ্ন তরাচ্ছে মুহিত। সে চিতারা চিহ্ন উৎকারে সুখে ভাসছে রিহান। কোনো সময় তারা চিহ্নস্ত না করে আর একটা চোখে অসীমভাবে ঢুকিয়ে দেয়। কিছু সেকেন্ডের মাঝে মুহিত দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে, অন্ধকার হয়ে যায় চারিপাশ। এই সুন্দর পৃথিবী সে আর দেখতে পাচ্ছে না। এক সময়ে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। মুহিতকে অজ্ঞান হতে দেখে রেগে যায়। শামীমকে পানি নিয়ে আসতে বলে। শামীম গো রম পানি নিয়ে আসে। আন্ডারস্কোর গুড, এই জন্য তোকে এত ভালো লাগে, না বলতেই বুঝে যাস সব। বলি রিহান ধোয়া ওঠা গরম পানি মুখের উপর ছুতারা চিহ্ন রে মারে। মুহিত নিব চোখে তাকায়, মুখ বুক জ্বলে যাচ্ছে। এত যতারা চিহ্ন যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। এর চেয়ে মৃতারা চিহ্ন তত্ত্ব ভালো। আন্ডারস্কোর এত সহজে অজ্ঞান হয়ে গেলে হবে? যেই জি বদিয়ে লালা পেলেছিস, সেই জীবের তো এখনো কিছু করিনি। রিহান শামীমকে ইশারা করতেই শামীম এসে মুখের দুই পাশ ধরে মুখ খুলে রাখে। রিহান চি নিয়ে কেস করে কেটে ফেলে জি তারা চিহ্ন বাটা। রিহানের এমন কাজে মুহিত চিৎকারও করতে পারে না। তার বাকশক্তিও কেড়ে নেওয়া হয়েছে। চেয়ারে ব্যক্তির মতো পড়ে আছে। মনের মাঝে কি চলছে একমাত্র সে জানে। এইবার রিহান উঠে ছোট বক্স থেকে মরিচের গুঁড়া নিয়ে চোখে, জিব্বা, কানে লাগিয়ে দেয়। পরপর এমন কাজে মুহিত আবারও জ্ঞান হারায়। এইবার রিহান কিছু করে না। আন্ডারস্কোর শামীম একে আনোয়ারা মেডিকেল ভর্তি করিয়ে দিস। আন্ডারস্কোর ওকে বসো। রিহান বেরিয়ে আসে বাড়ি থেকে। আজকে একটু বেশি শান্তি লাগছে। তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই, হোক সেটা অনাকাঙ্ক্ষিত। তাও শাস্তি পেতে হবে, যেমন তেজকে দিয়েছে তার অনাকাঙ্ক্ষিত ভুলের শাস্তি। তালুকদার বাড়ি। তেজু রেডি হচ্ছে। বীর ভাই একটু আগে জামা আর জুতা দিয়ে গেছে। তেজু বুঝতে পারে না এই মানুষটা এত কেন ভালো। কেমন দেখে বুঝে কাপড় নিয়ে এসেছে। সিম্পলের উপরে গর্জিয়াস চুলবুক লো সুন্দর করে কাকড়া দিয়ে লে তার উপর স্কার্ফ করে কালো থ্রি পিসের সাথে কালো হিল একদম পারফেক্ট। আন্ডারস্কোর এই নবাবজা দেওয়ার কতক্ষণ লাগবে? এখানে কি বেতারা চিহ্ন রাপা গল করতে যাচ্ছিস? এত সময় লাগছে কেন? উদ্ধৃতি চিহ্ন। বাইরে থেকে চিৎকার করে বলে উঠে রুহি। এমন কথায় তেজুর মন তারা চিহ্ন রে যায়। দেরি কি এমনি হয়েছে? এই শরী রনিয়ে সন্ধ্যার নাস্তার সব কাজ করেছে, সাথে কাপ প্লেট হয়েছে। এমনিতে সে তো যেতে চায় না। তাকে জোর করেনি, পরে যাচ্ছে। কেন সেটা তেজুর অজানা। আগে তো তাদের সাথে কোথাও নিয়ে যেত না, তাহলে আজ কেন নিয়ে যাচ্ছে? কোনো উদ্দেশ্য আছে বুঝতে পারে না। তবে টেনশন নেই, সাথে দাদু আর বীর ভাইয়া থাকবে। তাড়াতাড়ি করে স্কার্ফ করে নিচে আসে।